প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি মাস্টার্স এর কোর্স কোড MC549 এর কেমিস্ট্রি অফ বায়োপলিমার এন্ড বায়োপলিমার চ্যাপ্টার, যেটি তার বায়োলজিক্যাল ম্যাক্রোমোলিকুলস, একটি নতুন চ্যাপ্টার শুরু করব। এর বায়োলজিক্যাল ম্যাক্রোমোলিকুলস এর যে টপিকটি দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে স্ট্রাকচার অফ প্রোটিন। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, প্রোটিন বলতে আমরা কি বুঝি? আমরা সবাই জানি যে প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিডের পলিমার, যেটি দ্বারা আসলে এই যে আমাদের জীবদেহ, এর ম্যাক্সিমাম অংশই কিন্তু প্রোটিন দ্বারা গঠিত। তো প্রোটিন যেহেতু একটি পলিমার, আর এই জন্য এটিকে বলা হচ্ছে বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকুলস। Proteins are an important class of biological macromolecules which are polymers of amino acids. দেখো, এই যে বিভিন্ন যে স্ট্রাকচারাল লেভেল, এটার উপরে ডিপেন্ড করে বিজ্ঞানীরা প্রোটিনের স্ট্রাকচারকে মূলত চারটি ভাগে ভাগ করেছেন। সেই চারটি স্ট্রাকচার হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার, কোয়াটারনারি স্ট্রাকচার। খেয়াল করে দেখো ছবিতে, এই যে প্রাইমারি স্ট্রাকচার, এটা একটা চেইন আকৃতি। দেন সেকেন্ডারি, এটাকে পলিপেপটাইড চেইনকে আরো গভীরভাবে বিশ্লেষণ করার জন্য। দেন এই যে টারশিয়ারি স্ট্রাকচার, এটা আসলে একটি 3 ডাইমেনশনাল কনফরমেশন। দেন এই যে চেইনের যে সাব ইউনিট, এই সাব ইউনিট গুলোর চেইনের যে সাব ইউনিট, এই সাব ইউনিট গুলোর যে তোমার অ্যারেঞ্জমেন্ট, সেটাকে মূলত বলা হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। তাহলে আমরা দেখি প্রাইমারি স্ট্রাকচার বলতে কি বোঝায়। দেখো, primary structure of proteins refers to the sequence of amino acid present in the polypeptide chain. আশা করি বুঝতে পেরেছো, এটা জাস্ট অ্যামিনো অ্যাসিডের একটি সিকোয়েন্স। অ্যামিনো অ্যাসিডস আর কোভ্যালেন্টলি লিংকড বাই পেপটাইড বন্ডস। পেপটাইড বন্ড কি? ওই যে অ্যামিনো অ্যাসিড, একটা অ্যামিনো অ্যাসিড মনোমারের সাথে আরেকটা অ্যামিনো অ্যাসিডের যে একটার অ্যামিনো অ্যাসিডের নাইট্রোজেন আর একটা অ্যামিনো অ্যাসিডের যে সিও, সেই গ্রুপের যে বন্ড, সেটাই মূলত পেপটাইড বন্ড। দেখো, তাহলে ওই মনোমার ইউনিটকে বলা হচ্ছে রেসিডিউ অথবা মইটি। দেখো, ফার্স্ট 1 ডিগ্রি প্রোটিনের যে স্ট্রাকচার, সেটা ওই যে বললাম, তার টার্মিনাল এন্ড থেকে আরেকটা টার্মিনাল সি, এটাই মূলত জাস্ট স্ট্রাকচারটা, এটাই হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার, পেপটাইড বন্ধনের যে স্ট্রাকচার। দেখো ইম্পর্টেন্সটা কি প্রাইমারি স্ট্রাকচারের? টু প্রেডিক্ট সেকেন্ডারি এন্ড টারশিয়ারি স্ট্রাকচারস ফ্রম সিকোয়েন্স হোমোলজিস উইথ রিলেটেড প্রোটিনস। দেখো, সেকেন্ডারি এবং টারশিয়ারি স্ট্রাকচারকে আরো ভালোভাবে বিশ্লেষণ করার জন্য মূলত প্রাইমারি স্ট্রাকচারটা গুরুত্বপূর্ণ। অনেক জেনেটিক ডিজিজ এই প্রাইমারি স্ট্রাকচার বিশ্লেষণ করার ফলে বের করা সম্ভব। টু আন্ডারস্ট্যান্ড দ্য মলিকুলার মেকানিজম অফ অ্যাকশন অফ প্রোটিনস, টু ট্রেস এভলিউশনারি পাথ। দেখো, মেথডস অফ অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স, যে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স নির্ণয় করার পদ্ধতি কি? এন্ড গ্রুপ অ্যানালাইসিস, যেটাকে অ্যাডমান্ড ডিগ্রেডেশন বলা হচ্ছে, আর একটা হচ্ছে জিন সিকোয়েন্সিং মেথড। এই দুইটা মেথডে প্রাইমারি স্ট্রাকচারটি ডিটারমাইন করা যায়। আচ্ছা, সেকেন্ডারি স্ট্রাকচার কি? দেখো, সেকেন্ডারি স্ট্রাকচার হচ্ছে অ্যামিনো অ্যাসিড ফর্মড অ্যাজ দ্য পলিপেপটাইড চেইন। এটা মূলত 5টা ধরনের হয়ে থাকে: আলফা হেলিক্স, বিটা প্লেটেড শীট, বিটা বেন্ডস, নন রিপিটিটিভ স্ট্রাকচারস, সুপার সেকেন্ডারি স্ট্রাকচারস। এবার দেখো, লাইনাস পাউলিং কি প্রপোজ করেছে যে আসলে এই যে পেপটাইড ইউনিট, এটা কি কি ব্যাকবোন দ্বারা গঠিত? The amide group is rigid and planar as a result of resonance. So rotation about carbon-nitrogen bond is not feasible. Rotation can take place only about nitrogen এবং আলফা কার্বনের ভিতরে রোটেশন সম্ভব, আর আলফা কার্বন কার্বন বন্ডের ভিতরে সম্ভব। ট্রান্স কনফিগারেশন is more stable than cis. তাহলে সিসের চেয়ে ট্রান্স, এটা এমনিতেও স্টেবল এবং প্রোটিনের ক্ষেত্রে স্টেবল। অ্যালকাইল গ্রুপ, মানে আলফা কার্বনের যে অ্যালকাইল গ্রুপ থাকে সেটার ক্ষেত্রে ট্রান্সটা বেশি স্টেবল। From this conclusion, Pauling postulated two ordered structure. কি কি স্ট্রাকচার পোস্টুলেট করছে? আলফা হেলিক্স এবং বিটা শীট। দেখো সেকেন্ডারি স্ট্রাকচারটা দেখতে এরকম। এরপরে দেখো এক্সাম্পলটা দেখো, কোলাজেন প্রোটিন, যেটা সেই কোলাজেন প্রোটিনে দেখো এই যে হেলিক্স স্ট্রাকচারটা দেখা যায়। আর সিল্কে যে আছে, সিল্কের ফাইবার বা ফিব্রিয়ন, মানে অনেকগুলো ফাইবারকে একসাথে ফিব্রন বলছে। সেই এক ফিব্রিয়ন মানে একটা ইউনিট, আর ফাইবার মানে প্লুরাল। তো সেই ইউনিটটাকে
আমরা যদি ডিটারমাইন করি দেন এটাকে আসলে দেখা যাবে যে তোমার বিটা শীট আকারে আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা স্ট্রাকচার হচ্ছে বিটা বেন্স। তো এই বিটা বেন্সটা কেন হচ্ছে, ইট গিভস এ প্রোটিন গ্লোবুলারিটি রাদার দেন লিনিয়ারিটি। এটা লিনিয়ার দেখায় না, এটা গ্লোবিউল আকারে দেখায়। আর এটা এই আকারের কারণ হাইড্রোজেন বন্ড স্টেবিলাইজেস দ্য বিটা বেন্ড স্ট্রাকচার, হাইড্রোজেন বন্ড ফর্ম করে। এই যে দেখো এখানে আছে হাইড্রোজেন বন্ড। প্রোলিন এন্ড গ্লাইসিন আর ফ্রিকুয়েন্টলি ফাউন্ড ইন বিটা টার্নস। এই টার্নে প্রোলিন এবং গ্লাইসিন দেখা যায় মাঝে মাঝে। বিটা টার্নস often promote the formation of anti-parallel বিটা শীট। এটা অ্যান্টি-প্যারালাল আকারে থাকে, occur at protein surface, যেটা বিটা শীট আকারে থাকে অ্যান্টি-প্যারালালি, involve 4 successive amino acid residues, মানে 4টা পরপর যে অ্যামিনো অ্যাসিড মনোমার সেটার সমন্বয় এটা বিটা অ্যান্টি-প্যারালাল বিটা শীট আকারে প্রোটিন সারফেসে থাকে। এরপরে দেখো টারশিয়ারি স্ট্রাকচারটা কি। টারশিয়ারি স্ট্রাকচার আরো একটু মানে গভীরে যাওয়া। এটা হচ্ছে 3 dimensional conformation পলিপেপটাইডের। The common features of protein tertiary structure reveal much about the biological functions of the proteins and their evolutionary origin. The function of a protein depends on its tertiary structure. তাহলে প্রোটিনের ফাংশনটা অনেকটা এর টারশিয়ারি গঠনের উপরে নির্ভর করে। ইফ দিস ইজ ডিসরাপ্টেড, যদি এই টারশিয়ারি স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায় তাহলে প্রোটিন মূলত মানে 3 dimensional কনফরমেশনে যদি নষ্ট হয়ে যায় তাহলে প্রোটিন আর প্রোটিনই থাকে না, এটার অ্যাক্টিভিটি বা মেকানিজমই আসলে নষ্ট হয়ে যায়। দেখো ইন্টারঅ্যাকশনস স্টেবিলাইজিং টারশিয়ারি স্ট্রাকচার, খেয়াল করো এই যে স্ট্রাকচার এখানে দেয়া আছে, এখানে কি কি জিনিস দেখা যাচ্ছে? হাইড্রোজেন বন্ড দেখা যাচ্ছে, আয়নিক বন্ড দেখা যাচ্ছে, ডাইসালফাইড ব্রিজ যেটা দেখা যাচ্ছে, আর এই যে ভ্যান ডার ওয়ালস ফোর্স অ্যালকাইল মূলকের ভিতরে। এই কয়েকটা জিনিসই মূলত এই যে টারশিয়ারি স্ট্রাকচার, যে 3 dimensional কনফরমেশন, সেটাকে স্থিতিশীলতা দান করে। তাহলে হাইড্রোজেন বন্ড, আয়নিক বন্ড, ডাইসালফাইড ব্রিজ, হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন, এই কয়েকটাই যে স্টেবিলাইজ করে। আর এই স্টেবিলাইজেশনটা নষ্ট হয়ে গেলে প্রোটিনের ফাংশন বা অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যায়। দেখো এই যে টারশিয়ারি স্ট্রাকচার। আচ্ছা, ডিটারমিনেশন অফ টারশিয়ারি স্ট্রাকচার। তাহলে টারশিয়ারি স্ট্রাকচারটাকে আমরা কিভাবে ডিটারমাইন করব? এক্স-রে ক্রিস্টালোগ্রাফিক স্টাডির মাধ্যমে, এনএমআর নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্সের মাধ্যমে, আর একটা ইয়ে আছে যে অ্যাটমিক কোঅর্ডিনেটস অফ মোস্ট অফ দিস স্ট্রাকচারস। এবং এই যে যে মানে পারমাণবিক যে এদের যে কোঅর্ডিনেশন আর কি, সেটা অনেক প্রোটিনের ডাটাবেস আকারে, প্রোটিন ডাটা ব্যাংক পিডিবি, এখানে যদি স্টোর করে রাখা হয় তাহলে একটা প্রোটিনের সাথে আরেকটা প্রোটিনের তুলনা করে এই অনেক ইনফরমেশন পাওয়া যায়। It allows the tertiary structures of a variety of proteins to be analyzed and compared. ওই যে বললাম একটার সাথে আরেকটা কম্পেয়ার করে, তুলনা করে অনেক নতুন নতুন ইনফরমেশন বের করা যায়। এরপরে আমরা দেখি কোয়াটারনারি স্ট্রাকচার। The biological function of some molecules is determined by multiple polypeptide chains. Multimeric protein বলা হচ্ছে arrangement of polypeptide subunit। ওই যে বলেছিলাম যে সাবইউনিট একসাথে অ্যারেঞ্জ অবস্থা থাকে, এটাই হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। সাবইউনিটস আর হেল্ড টুগেদার বাই নন কোভ্যালেন্ট ইন্টারঅ্যাকশন এর মাধ্যমে এরা যুক্ত থাকে। এবং এটার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে হিমোগ্লোবিন, যেটা সাবইউনিটকে বলা হচ্ছে A2 B2। এরপরে দেখো দ্য মোস্ট কমন এক্সাম্পল ইউজ টু ইলাস্ট্রেট ও যে কোয়াটারনারি স্ট্রাকচার, সেটা হচ্ছে হিমোগ্লোবিন প্রোটিন। Hemoglobin's quaternary structure is the package of its monomeric subunits. Hemoglobin is composed of 4টা মনোমারের সমন্বয়ে গঠিত। There are দুইটা আলফা চেইনের সমন্বয়ে গঠিত, দুইটা বিটা চেইনের সমন্বয়ে গঠিত। এবং আলফা চেইনে থাকে 141টি অ্যামিনো অ্যাসিড আর বিটা চেইনে থাকে 146টি অ্যামিনো অ্যাসিড। এখন হিমোগ্লোবিনের যে কোয়াটারনারি স্ট্রাকচার সেটাকে বলা হচ্ছে হেটারো কোয়াটারনারি স্ট্রাকচার, কারণ এখানে দুইটা আলাদা আলাদা সাব ইউনিট আছে। আর যদি সাব ইউনিট গুলো একই হয় তাহলে সেই কোয়াটারনারি স্ট্রাকচারকে বলা হবে হোমো কোয়াটারনারি স্ট্রাকচার। দেখো প্রোটিনকে আমরা এই কোয়াটারনারি স্ট্রাকচারকে ডিটারমাইন করব এক্স-রে ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে, এনএমআর স্পেকট্রোস্কোপির মাধ্যমে, আর ম্যাস স্পেকট্রোস্কোপির মাধ্যমে। এই ছিল তোমাদের স্ট্রাকচার অফ প্রোটিনের উপরে আজকের ক্লাসটি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো প্রোটিনের প্রাথমিক গঠন সম্পর্কে। তো
এর পরের ক্লাস তোমাদের হবে হচ্ছে প্রোটিনেরই আরেকটা বিষয় নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।